এনসিপির কোনো প্রার্থী নেই এমন মোট 270টি আসনে দল থেকে অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব অ্যাম্বাসেডর বা প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো হবে। তারা স্থানীয় জনগণের কাছে এনসিপির রাজনৈতিক অবস্থান, গণভোটের গুরুত্ব ও হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশসন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন প্রস্তুতি, শঙ্কা ও নিরাপত্তা আজকে আলোচনার বিষয় রেখেছে এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরা ঠিক এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে যুক্ত হয়েছেন টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, ভোটের গাড়ি চলতে শুরু করেছে এবং আমি ঠিক জানি না মানে ঠিক গ্রাম পর্যায়ে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটা আমরা শুধু ঢাকা কেন্দ্রিক দেখতে পাচ্ছি। জনি, নিশ্চয়ই আপনি আমাদেরকে বলবেন যে রাজশাহীতে নির্বাচনের পরিবেশটা কেমন আছে সেটা আপনি একটু জানাবেন, প্রস্তুতিটা কেমন আছে জানাবেন। এবং সেই সাথে আমি একটা খবর দিয়ে শুরু করেছি, সেটা হলো এনসিপির হ্যাঁ ভোটের প্রতি প্রচারণার একটা বিষয়, তারা একটা প্রক্রিয়া বা কৌশল প্রয়োগ করছে। শুরু থেকে বলা হচ্ছে যে বিএনপি আসলে হ্যাঁ ভোট চায় না, তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। যদিও গতকাল দলের মহাসচিব একেবারে সুনির্দিষ্টভাবে বলেছেন যে হ্যাঁ ভোটের পক্ষে না বলার মতো কোনো সুযোগ নাই, হ্যাঁ ভোট গণভোট হতেই হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে বিষয়টিকে নিশ্চয়ই স্পষ্ট করে জনগণকে জানাবেন বা দর্শক যারা দেখছেন তাদেরকে জানাবেন নির্বাচনের প্রস্তুতি এবং হ্যাঁ ভোটের প্রস্তুতি নিয়ে বিএনপির পরিকল্পনা আমি জানতে চাই। শরীফুল ইসলাম জনি। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং আমার সম্মানিত সহ আলোচক সহ সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভ সন্ধ্যা, দলের পক্ষ থেকে শুভ সন্ধ্যা। আপনি যে প্রশ্নটি বলেছেন সুন্দর প্রশ্ন, যে নির্বাচন, আসলে নির্বাচন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু নির্বাচনমুখী। এখন নির্বাচনের ট্রেন বাংলাদেশের সমস্ত পাড়া মহল্লা শহর বন্দরে দীর্ঘদিন পর একটি প্রত্যাশিত নির্বাচন হতে যাচ্ছে। আপনারা জানেন যে 2008 সালে একটি দেশি বিদেশি ষড়যন্ত্রের পাতানো নির্বাচন, 14 সালে একটি 154টি সিটে কোনো নির্বাচনই হয়নি, একদলীয় নির্বাচন। 2018 সালে 30 ডিসেম্বরের আগে 29 ডিসেম্বর রাত্রেই নিশিরাতের নির্বাচন এবং 2024 সালে সর্বশেষ আমি ডামির নির্বাচন। এই যে নির্বাচন নামক যে বাংলাদেশের গণতান্ত্রিক যে মূল ভিত্তি যে নির্বাচন, সে নির্বাচনটাকে বিগত ফ্যাসিবাদ দেশি বিদেশি ষড়যন্ত্রে একদম ধ্বংস করে ফেলেছিল নির্বাচন ব্যবস্থাকে, সেখান থেকে প্রহসনে পরিণত করেছিল। সেখান থেকে এই যে নতুন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিস্থিতির মধ্যে তারা এখন অপেক্ষা করছে কখন তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করবে, যে ভোটাধিকার হরণ করেছিল বিপতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে দেশি বিদেশি ষড়যন্ত্র। আজকের এই দিনটি, আজকে জানুয়ারি মাসের 11 তারিখ, বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। একটি গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য আজকের দিনে 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন গংরা দেশি বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছিল। এই জন্য আজকের এই দিনটিকে আমরা যদি এভাবে ব্যাখ্যা করি, 1/11 কেমন ছিল, কেমন আছে দেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া সবাই আছে বেশ, বিএনপি জোটের কেউ ভালো না, ভালো তাহলে কে, দেশের মানুষকে বিপদে ফেলে বিদেশে গিয়েছিল যে, সংস্কারবাদীরা কোথায় গেল, সংস্কারের কি হলো, দেশের মানুষ জানতে চায়, ডক্টর মঈনুদ্দিন ফখরুদ্দিন কিছু বলো। বেকায়দায় ছিল ফখরুদ্দিন সরকার, খুঁজছিল পালানোর ঠিকানা, ক্ষমতায় বসালে বৈধতা দিব কথা দিয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা ওয়াজেদ মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ক্ষমতায় বসানোর চুক্তি করে বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। আর আপনি আরেকটি কথা, যে কথাটি বললেন যে এনসিপি একটি রাজনৈতিক নতুন দল, তারা বলছে যে গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করতে হবে। বিএনপি নাকি গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন বিরোধিতা করছে। এনসিপি আসলে ছোট রাজনৈতিক দল, নাবালক মানুষ, ভুল করতেই পারে, তাদের বোঝা উচিত তারা কিন্তু এই যে সংবিধান সংস্কার যে কমিশন, সেই কমিশনের যে আপনার ঐক্যমত কমিশন, সেখানে তারা কিন্তু সংস্কার কমিশনে তারা সই করেনি, বিএনপি সই করেছে। আর বিএনপির মহাসচিব, মাননীয় মহাসচিব, তিনি স্পষ্ট করে বলেছেন এবং গতকালকে বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছে যে
একাত্তরের মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা রাজনীতি করি। তাই আমরা 24-এর পূর্বের জায়গায় ফেরত যাওয়ার আর কোনো সুযোগ নাই। তাই আমরা এই যে সংবিধান সংস্কার যে কমিশন, সেই কমিশনের যে ঐক্যমত কমিশনে যে আমাদের যে দলের পক্ষ থেকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত কমিশন, যে আমরা প্রধান উপদেষ্টাতে যে সংসদ ভবনে যে ঐক্যমত কমিশনে যে সেখানে কিন্তু এনসিপি সই করে স্বাক্ষর করেনি, ওই প্রোগ্রামে কিন্তু এনসিপি উপস্থিত হয়নি। এখন তারা বিরোধিতার জন্য বিএনপিকে তারা বিরোধিতা করছে, কারণ তাদের রাজনৈতিক কোনো এজেন্ডা নাই। কারণ এই যে দুর্বল দাড়িপাল্লার মাপে এখন এনসিপি চোরাবালিতে তারা এখন ঢুকে পড়েছে, এই জন্য তারাই বিরোধিতা করছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ তার দীর্ঘ আকাঙ্ক্ষার প্রতিফলন নির্বাচন, সে নির্বাচনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তারা ভোট দিবে, তাদের পছন্দের প্রার্থীকে ভয়হীনভাবে ভোট দিবে, বাধাহীনভাবে ভোট দিবে। এবং আগামী নির্বাচন ইতিহাসে একটি শ্রেষ্ঠতম নির্বাচন, যে নির্বাচনে সকল দল সমানভাবে প্রচারণা করবে, মানুষ নির্বিঘ্নে ভয়হীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে, এবং যেই ভোটটি গণনা সঠিকভাবে হয়ে জনগণ তার ফলাফল মেনে নিবে, এমন একটি নির্বাচনের অপেক্ষায় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, বাংলাদেশের মানুষ ভোট দিবে ইনশাআল্লাহ। অপেক্ষা করছে। মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, আসলে সকলেই প্রত্যাশা করছে যে অনেক দিন পর, বহু বছর পর একটা ভোটের অধিকার নিশ্চিত হতে যাচ্ছে, আমরা সকলে একটা ভোট দিব। এই যে ভোটের অধিকার, আমি চলে আসতে চাই ইলিয়াস খান আপনার কাছে। ইলিয়াস ভাই, আপনি অনেকগুলো ভোটের সময় আপনার সাথে আসলে আমার কথা হয়েছে, আপনি প্রেক্ষাপটগুলো দেখেছেন, আপনি হয়তোবা চুপ থেকেছেন, কিছুটা আমরা বলতে পেরেছি, কিছুটা বলতে পারিনি। না সরি, আমি বলছি যে কিছুটা আমরা বলতে পেরেছি, কিছুটা আমরা বলতে পারিনি। একেবারে যে চুপ থাকতে হয়েছে সেটাও না, থাকতে পেরেছি সেটাও না, সহ্য করতে না পেরে বলতেও হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আসলে এবারে যে বারবার বলা হচ্ছে যে বিএনপির সংস্কারের ক্ষেত্রে বিএনপি দোনমনা করছে, মানে বিএনপির এক ধরনের মানে বিএনপি চাচ্ছে না যে সংস্কার হোক, এই কারণে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে না, বা পুরো ফেসবুক জুড়ে না ভোটের একটা প্রচারণা বা ক্যাম্পেইনিং অলরেডি করে ফেলেছে, এরকম একটা অভিযোগ বিএনপির প্রতি কিন্তু আনা হয়েছে। গতকাল কিন্তু মহাসচিব একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে হ্যাঁ ভোটের পক্ষে অবশ্যই প্রচারণা চালাতে হবে। তো সেক্ষেত্রে আসলে এই যে অপপ্রচারগুলো চলছে, এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বটা কার? এগুলো জনবিরোধী শক্তি, ক্ষুদ্র শক্তি, তারা ফেসবুকেই টিকে আছে, বাস্তবে কোথাও টিকে নেই। তাদের ভোট সব ফেসবুকে, কিন্তু মানুষের ঘরে ঘরে নেই। বিএনপি সংস্কার প্রস্তাব কে প্রথম দিয়েছে? 31 সংস্কার প্রস্তাব দেশব্যাপী যখন দুর্বিনীত শাসন চলে, সেই মুহূর্তে কিন্তু সংস্কার প্রস্তাব জনাব তারেক রহমান দিয়েছেন, এবং সেই অনুষ্ঠানে আমি ছিলাম। এখন যে নতুন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি কিন্তু 31 দফার মধ্যেই আছে। এটি একটি বিচ্ছিন্ন গোষ্ঠী, বিএনপিকে মেলাইন করার কোনো সুযোগ পাচ্ছে না, এই জন্য নানা কথা বলে, এবং তারা কিন্তু শুধু ফেসবুকেই টিকে আছে, কোনো জনগণের মনে তারা কিন্তু স্থান করতে পারেন। এবং এই হটকারী রাজনীতি তারা সবসময় করে। এক সময় তারা অন্য দলে আশ্রয় নিয়েছিল, অন্য দলে আশ্রয় নিয়ে ছাত্রদল সহ সাধারণ বিএনপি নেতাকর্মীদের মারপিট করেছে, এখন আবার নিজেদের চেহারা উন্মোচিত করেছে, মানে আওয়ামী লীগের আমলে আমি ভালো ছিলাম, এখন আমি ভালো আছি। এগুলো কোনো ধোপে টিকবে না। বাংলাদেশ মানুষ জানে এই জাতির যত উন্নয়ন, এই জাতি যে আজকে টিকে আছে, এগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু হয়েছিল। আমি বলি দুটা জিনিস শুধু বলে আপনাকে আমি শেষ করি, যে আজকে যে জনশক্তি রপ্তানি হচ্ছে, সেটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করছে 76-এ। তিনি যখন ক্ষমতায় এলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে তিনি ভালো সম্পর্ক করেছেন। তারপরে বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু আমাদের যে উন্নত দেশগুলো, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে শুরু হয়েছে। আজকে যে নারী শিক্ষা, এই যে নারীদের এত অগ্রগতি, এই যে 12 কোটি হাত নারীদের বা আরও বেশি যারা কর্মক্ষম, তারা কাজ করছে বেগম জিয়ার কারণে। তিনি ন্যূনতম শিক্ষা দিচ্ছে। এবং আজকে যে মেয়েরা লেখাপড়া করছে, আমাদের গার্ডিয়ানদের প্রবণতা থেকে, আপনাদের উত্তরবঙ্গেও আছে, যে ছোট বাচ্চায় বিয়ে দিয়ে দিত আগে, কারণ পরিবার ভরণ পোষণ করতে পারতো না, এই জন্য গার্ডিয়ানরা বাচ্চাদের স্কুলে পাঠাতো না। বাট বেগম জিয়া শুধু স্কুল ফ্রি করেননি, তাদেরকে স্কলারশিপে দিয়েছেন, যাতে গার্ডিয়ান উদ্বুদ্ধ হয় যে আমার মেয়েটা যে আয় করতো, সেই আয়টা আমি ঘরে বসে পাচ্ছি। সুতরাং
এইসব বলে সত্য মিথ্যা বলে বেস্তের টিকিট ধরিয়ে দিয়ে এগুলো কোনো শেষ রক্ষা হবে না। এগুলো আলটিমেটলি কিনো বরং আরো যে অবস্থা ছিল আরো খারাপ অবস্থা হবে। আমরা প্রায়শই সোশ্যাল মিডিয়াকে আসলে যদি আমরা একটা একটা মানে খুব বিএনপি, আমি একটা লাইন বলে শেষ করি, বিএনপি একটি কর্মীকে দেখাক যিনি না ভোটের পক্ষে কথা বলেছেন। সেটা একটি আসলে মানে কর্মী। এটা তো আইডেন্টিফাই করা যাচ্ছে না আসলে কোনজন বিএনপি করে বা কোনজন বিএনপির পক্ষে প্রচারণা চালা যাচ্ছে বা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এইটি তো আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না। না দেখলে পরে সকলে ভাবছে যে বিএনপি আসলে সংস্কার চায় না, বিএনপি সকলে সংস্কারের ভাবছে না, বিরোধী, সকলে এটা ভাবছে বলতেছে। না, এই কিছু লোক কারণে আমি ভাবছে। আসলে স্পষ্ট করতে চাই যে শরীফুল ইসলাম জনির মুখ দিয়েই যে দলের অবস্থানটা কোন জায়গায়, সেই জায়গাটা তিনি স্পষ্ট করুক যে আমরা আসলে গণভোটের পক্ষে এবং আমরা অবশ্যই সংস্কার চাই। বিএনপিও সংস্কারপন্থী দল এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি দলের মহাসচিব বলেছে। এরপরও কিছু শঙ্কা থেকে যায়, শঙ্কার বিষয়টি নিয়ে নিশ্চয়ই একটা বিরতির পর ফিরে এসে আপনাদের কাছে প্রশ্ন থাকবে। দর্শক, আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা, সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন প্রস্তুতি, শঙ্কা ও নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমার সাথে আমার অতিথিরাও যুক্ত আছেন। প্রস্তুতি হিসেবে আমি আসলে এই অংশে মোহাম্মদ শরীফুল ইসলাম জনি আপনার কাছে চলে যেতে চাই। প্রত্যন্ত এলাকাতে এই যে হ্যাঁ ভোটের কথা বলছি আমরা বা গণভোট সম্পর্কে, এটা একটা নতুন ভোট, এটা একটা নতুন কনসেপ্ট। এবারের প্রেক্ষাপটে 2026-এর নির্বাচন একটা আলাদা প্রেক্ষাপটে হচ্ছে। একই সাথে জাতীয় নির্বাচন হবে, একই দিনে গণভোট হবে। মানে প্রার্থীরাও যেমন প্রস্তুতির প্রয়োজন রয়েছে, ভোটারদেরও তেমনই প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আপনাদের দলের পক্ষ থেকে এই যে হ্যাঁ ভোট বা গণভোটের পক্ষে ভোট দেওয়ার যে প্রস্তুতিটা, সেটা কেমন একটু যদি বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2007 থেকে 2024 পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচাইতে বেশি নির্যাতন, নিপীড়ন, গুম খুনের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 60 লক্ষের উপরে আসামি, 16 লক্ষ মামলা, শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সর্বশেষ জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে আন্দোলন, সে আন্দোলনে 5 শতাধিক নেতাকর্মী বিএনপি পরিবারের শহীদ হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, আমি যে সংগঠন করি, সেই সংগঠনের 78 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের 1.5 শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। সেই জীবনের বিনিময়ে এই আপনার জুলাই আগস্ট অভ্যুত্থানে পতিত ফ্যাসিবাদ বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই জুলাই সনদ, এই জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, এটি বিএনপি ধারণ করে। বিএনপি জুলাই সনদে সই করেছে এবং সংস্কার চায়। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে আপনার হচ্ছে যে এই হ্যাঁ ভোটের পক্ষে। কারণ আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি, জামাত ইসলাম স্বাক্ষর করেছে, অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করে, আমরা নোট অফ ডিসেন্টও দিয়েছি। আপনাকে আমি এখানে বলে রাখি, কারণ এই জামাত ইসলাম এই যে জুলাই সনদে যে 2টা গুরুত্বপূর্ণ বিষয় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার একটি হচ্ছে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী, সবারই দাবি, এটা বাংলাদেশের সকল মানুষের গণদাবি, যে স্থানীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করতে হবে। এই বিষয়ে জামাত ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে। আরেকটি বিষয় জুডিশিয়াল কাউন্সিল যে আলাদা করার বিষয়ে, সেখানেও জামাত ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাই জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন প্রচার করছে, শুধু না জনগণকে উদ্বুদ্ধ করছে যে হ্যাঁ ভোটের পক্ষে মতামত দেওয়ার জন্য। আর আপনার একটি কথা আমি আপনাকে বলি, সেটি হচ্ছে এই এনসিপির যে দলের নেতাকর্মীরা, তারা বিভিন্ন জায়গায় বিএনপি সম্পর্কে, বিএনপির নীতি পলিসি সম্পর্কে তারা যেরকম মানে সমালোচনা করছে, আসলে তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। তাদের এজেন্ডা হচ্ছে বিএনপিকে আক্রমণ করা। যেমনি ভাবে আমরা দেখেছি পতিত ফ্যাসিবাদের প্রধান এবং খনি হাসিনা ওয়াজেদ সহ তার যে সাঙ্গপাঙ্গরা, যারা ঘুম থেকে উঠেই বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত বর্তমানে চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিপক্ষে কুৎসা রটনা, খালেদা জিয়ার, আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার, ঠিক তেমনি ভাবে এখন আমরা দেখছি জামাত ইসলামী, তার বট বাহিনী এবং এনসিপিরা তার ওই একই সুরে কথা বলছে। আমরা চাই পরিবর্তনের রাজনীতি, নতুন সংস্কৃতির রাজনীতির কথা আমাদের দলের পক্ষ থেকে বারংবার আমাদের দলের প্রধান চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে। বাংলাদেশের মানুষের তার কমিটমেন্ট করেছে, নতুন সংস্কৃতির রাজনীতি করতে চায়, পরিবর্তন আনতে চায় রাজনীতির কালচারে। আপনি খেয়াল করেছেন, যখন
বিবিসি সাংবাদিক আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রশ্ন করেছিলেন যে আপনার বিরুদ্ধে যে অপপ্রচার বা যে কার্টুন যে আপনার বিরুদ্ধে তিনি বলেছিলেন যে তিনি এই বিষয়টাকে এনজয় করেন। মত প্রকাশের স্বাধীনতার কথা আমরা বিশ্বাস করি। আমাদের দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। তাই আমরা মনে করি যে মত প্রকাশের স্বাধীনতা মানে এই পতিত ফ্যাসিবাদের সুরে কথা বলা না। মত প্রকাশের স্বাধীনতা মানে এই একজনের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটনা না। মত প্রকাশের স্বাধীনতা মানে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। ওকে 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 শরীফুল ইসলাম জনি, এই অংশটাতে আসলে ইলিয়াস খানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলিয়াস ভাইকে আমি প্রশ্নটা করতে চাই। ইলিয়াস ভাই, তাহলে আমরা কি আশা করতে পারি যে এরপরে যে সরকার গঠন হবে বা যে সরকার আসতে চাচ্ছে বা আমরা ভাবছি যে সরকার দায়িত্ব গ্রহণ করবে, সেক্ষেত্রে গত 17 বছরে সাংবাদিকদের উপর যে ধরনের নির্যাতন কিংবা এই যে কণ্ঠরোধের যে বিষয়টি, সেটি আমরা আর দেখব না, এমনটা কি আমরা প্রত্যাশা করতে পারি? আমি প্রত্যাশা করছি, এবং কালকে বিএনপি যিনি চেয়ারপারসন তিনি তার একটি, আপনি জানেন, সাংবাদিকদের সাথে মত বিনিময় ছিল, সেখানে আমিও ছিলাম। তিনি আশ্বস্ত করেছেন এবং খুব দৃঢ়ভাবে, এবং তার সাম্প্রতিক কর্মকাণ্ড দেখবেন তিনি মিডিয়া যাতে স্বাধীন হয়, অবাধভাবে লিখতে পারে, সেই চেষ্টা কিন্তু তিনি করে যাচ্ছেন। যেমন তার যারা সমালোচনা করে তারা অসুস্থ হলে তিনি ফুল পাঠান, ফল পাঠান, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। তারপর ধরুন তার বিরুদ্ধে বা তাকে নিয়ে যে ব্যঙ্গাত্মক কার্টুন করে সেটাকেও তিনি অ্যাপ্রিসিয়েট করেন। এটা একটা বিরল ঘটনা আমাদের এই ভূখণ্ডের রাজনীতিতে। কারণ আমরা যখন আগেও সাংবাদিকতা করেছি আমরা দেখেছি যে গত 15.5 বছর তো ছিলই, এসের সময় আমলে আমরা যারা দেখি না, আমরা সিনিয়রদের কাছ থেকে শুনেছি রাত্রে বিভিন্ন ফোন আসতো, কোন রিপোর্ট যাবে কোন রিপোর্ট যাবে না। 15:30 এমনই ছিল, স্টুডিওতে কে বসবে এগুলো বিশেষ জায়গা থেকে ঠিক করে দেওয়া হতো, সেই কালচার। আর বিএনপি একটি সহনশীল দল এবং পরমত সহিষ্ণুতারা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে এই যে একটু আগে জনি যেটা বললেন, এই বট বাহিনী বিভিন্ন আছে, ফেসবুকে দেখবেন যে 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগাল করে, আপত্তিকর মিথ্যা মিলিয়ে সত্য মিথ্যা মিলিয়ে নানা শুধু কথা তাই না লেখে। ইলিয়াস ভাই, আমি আরো একটু যুক্ত করি, সেটা হলো যে জনাব তারেক রহমানকে দেয়া প্রোটোকল নিয়েও নানা রকমের মন্তব্য হয়েছে, বিরূপ মন্তব্য হয়েছে। কারা করেছে আমরা সেটা দেখেছি। এবং সেই সাথে একটা অভিযোগ খুব মারাত্মকভাবে করা হচ্ছে, সেটা হলো যে প্রশাসন কোনো একটা দলের দিকে ঝুঁকে আছে এমন অভিযোগ প্রশাসনের প্রতি করেছে। এটি কি আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই করা হচ্ছে, নাকি এটা একটা রাজনৈতিক আসলে কৌশল? কিছু রাজনৈতিক দলের, জনবিচ্ছিন্ন দলের, যারা মনে করে আমরা খুব কি বলে খুব শক্তিশালী দল, বেসিক্যালি তারা জনবিচ্ছিন্ন। জনাব তারেক রহমান তিনি যখন দেশে আসবেন বলে তখনও কিন্তু তারা একটা ন্যারেটিভ তৈরি করেছিল তিনি হয়তো আসবেন না, এই ধরনের নানা কথা কিন্তু বলেছে। তিনি আসার পরে তাদের গাত্রদাহ শুরু হয়েছে যে আমরা একটা ফাঁকা মাঠ পেয়েছিলাম বা আমরা একটা ইজি মাঠ পেয়েছিলাম, অনেক কিছু বোধহয় করে ফেলতে পারতাম। আর বাংলাদেশের মানুষ তাদের সেই সুযোগ দিত না, এবং সুযোগটা আরো দূরে সরে গেছে তারেক রহমান সাহেব তিনি দেশে আসার পরে। কারণ আপনি দেখছেন যে সারা পৃথিবী, আমরা শুধু এই সাবকন্টিনেন্ট না, পৃথিবী তাকিয়ে আছে কিন্তু তার দিকে। এই কারণে যে দীর্ঘদিন বাংলাদেশ গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিল না, গুম হয়েছে, খুন হয়েছে, এবং অধিকাংশ কিন্তু বিএনপির নেতা করবে। এবং দেখবেন যে গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে যাদেরকে গুম করা হয়েছে বা তা তো আছে বিএনপি বেশি, এবং যারা ফিরে আসেনি এর সংখ্যা কিন্তু বিএনপির বেশি। বিএনপি আমি জানি না জনির নামে কয়টি মামলা আছে, বিএনপির হাবিব সোহেলের বিরুদ্ধে 450 বেশি মামলা। এরকম কিন্তু মামলার কোনো অভাব নাই। এবং কত বেদনাদায়ক যে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমোতে পারেনি, এই চরে গিয়ে নৌকায় গিয়ে তারা রাত যাপন করেছে মশার কামড়ে। আর যারা কোর্টে দৌড়িয়েছেন সবাই, মানে ভোগান্তির আর কোনো শেষ নেই। কিন্তু একটি পক্ষ দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতায় আসার আগেই তারা মনে করেছে আমরা বুঝি বাংলাদেশে ক্ষমতায় এসে গেছে, এরকম একটা ফ্লেভার দিতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এসবে বিভ্রান্ত হবে না। আমার 90-তে যে ইলেকশন, 91-এ যে ইলেকশন হয়েছিল, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ, আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার পক্ষে এই দেশের মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। আবার সেই দৃশ্য আমরা দেখব ইনশাআল্লাহ। জনাব তারেক রহমানের পিছনে দেশে তার যে প্ল্যান, আমি কাল বিস্মিত হয়ে গেছি যে রেলস্টার সম্পাদক একটি ফিগার বলেছিলেন পানির স্তর কতদূর নেমেছে, ফিগারটা ভুল ছিল। তারেক সাহেব তিনি কিন্তু একদম
এক্সাক্ট ফিগারটা বলে দিছে। এটা আমি বিস্মিত হয়েছি। সব বিষয়ে তিনি লেখাপড়া করছেন, বিভিন্ন প্ল্যান তৈরি করছেন। যেমন 31 দফা যেটা একটু আগে আমি বললাম, এটি কিন্তু অনেক পুরো সংস্কার বিষয় কিন্তু সেখানে আছে। সুতরাং এইসব করে, আর এনসিপির কথা জনি বলেছেন, খুব দুঃখ এনসিপির জন্য। আমরা খুব আশা করেছিলাম এই কারণে 69 গণঅভ্যুত্থানের পরে আমরা সবাই টেবিলে ফিরে গেছে ছাত্ররা। তারপর 71 মহান মুক্তিযুদ্ধের পরে টেবিলে ফিরে গেছে। ইভেন 90 গণ আন্দোলন আমরা ছিলাম, তরুণ ছাত্র যেটি আমি বললাম, আমরা কিন্তু টেবিলে ফিরে গেছি। কিন্তু আমাদের বন্ধুরা এবারে সে সচিবালয়মুখী হয়েছে সবাই, এবং কোত্থেকে কিভাবে, আই এম সরি টু সে, টাকা পয়সা ইনকাম করা যায় এক একজনের চেহারা আপনি ফলো করবেন। আপনি দেখুন, শেখ হাসিনা একজন পিয়ন 15.5 বছরে 400 কোটি টাকা কামাই করেছিল, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা যিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে, কারণ এটি সবসময় দলের যিনি সাধারণ সম্পাদক থাকেন তাকে এই পদটি দেওয়া হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা, সেটি তাকে দেওয়া হয়েছে মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার পিএস বা এপিএস, তিনিও একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনিও করেছেন। তিনি কিন্তু 3 না 3.5 মাসে কয়েকশো কোটি টাকা অভিযোগ আছে তার বিরুদ্ধে। আসলে কিভাবে সম্ভব হয়? একটা বিরতির সময় হয়েছে ইলিয়াস খান, কিভাবে সম্ভব হয় টাকা, এই যে টাকা আমরা শুনি যে এত কোটি কোটি টাকা লোপাট হয়ে গেছে, এবং এর জন্য তো আসলে ভাবনা চিন্তারও প্রয়োজন আছে। দর্শক আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে কিভাবে টাকাগুলো লোপাট হয়ে চলে যায়। আর কাবিল দেশ সন্ধ্যায় আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবিল দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন প্রস্তুতি, সংখ্যা ও নিরাপত্তা নিয়ে কথা বলছি। এই অংশে একটা প্রশ্ন রেখে গেছিলাম ইলিয়াস খান আপনার কাছে। ইলিয়াস ভাই, যে বিষয়টি সেটা হলো যে খুব কম সময়ের মধ্যেই আমরা দেখেছি যে এর আগে ফ্যাসিস্টের আমলে লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, এবং এই সামান্য দুই বছরও হয়নি, 15 থেকে 18 মাস, 17 মাসের মাথাতে আমাদের নির্বাচন, 18 মাসের মাথাতে আমাদের নির্বাচন হতে যাচ্ছে। এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে অনেক সাবেক উপদেষ্টার এপিএস পিএস তারাও টাকা পয়সা লোপাটের সেই রেকর্ড করেছে। এত টাকা বাংলাদেশে ছিল না, আমি একজনের কথা বলি, বাংলাদেশে ছিল, অবশ্যই আছে। এখন বাংলাদেশে অনেক টাকা থাকে। হ্যাঁ, যেমন একটু আগে যার উদাহরণ দিলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রচুর কাজ আছে, এবং সেখানে একটি ঘুষ চক্র আছে, সবাই মিলিয়ে ঘুষ খায়। তো এই মন্ত্রণালয়টি যে কারণে আমি বললাম, এবং আমি আজকে স্টুডিওতে বলে যাই, আমার ধারণা এই মন্ত্রণালয়টিকে সজীব আহমেদ ভুঁইয়া, ওনাকে দেওয়া হয়েছিল টাকা। আমি জানি না উনি করেছেন কিনা, বাট ওনার এপিএস তো ধরা পড়েছেন, দুদকের জালে আছেন এখনো। তো এভাবেই টাকা, সেটার পক্ষে বিপক্ষে কি কোনো মতামত পাওয়া গেছে? তার প্রমাণ না, প্রমাণ তদন্ত করছে, বা যার রটে তা বটে কি ফিরে, এবং তাকে তো ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ না পেলে তাকে সরিয়ে দেওয়া হতো না। যদি অনেস্টলি কেউ কাজ করেন তাকে তো সরিয়ে দেওয়ার সুযোগ নেই, তাই সরিয়ে দেয় না কেউ। সরিয়ে দিয়েছে কেন? অভিযোগ সত্য বলেই সরিয়ে দিয়েছে। এইভাবে সব মন্ত্রণালয়, কিছু কিছু সরকারি যে মন্ত্রণালয়গুলো আছে, এবং ইন্টেনশনই তো খারাপ, প্রথমেই সচিবালয় চলে গেছে। আরে তুমি আবার একটা জেনারেশন তো নষ্ট হয়ে গেছে, বইটাই পড়তে চায় না এখন। হ্যাঁ, আপনি জানেন যে এমন হয়েছে যে সচিবালয় হামলা করেছে পরীক্ষা না দিয়ে পাশ করার জন্য। হ্যাঁ, এটি ভাবা যায়? এই যে ঢাকায় একটি কলেজ আছে, তার ছেলেরা রাতারাতি ভর্তি হয়েছে কলেজে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায় রাতারাতি, নিশ্চয়ই আপনার মনে আছে। এবং তারা পুরো ঢাকা শহর 5 দিন বন্ধ করে রেখেছে। এই যে মেন্টাল মেকআপ স্টুডেন্টদের হয়েছে, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এটি ছাত্রদের পঠন পাঠন বিমুখ করেছে। এই জন্য তো এটা তো আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। সর্বোপরি আমরা ম্যাচিউরড আরো আচরণ আশা করেছি। অবশ্যই আমরা সর্বোপরি এটা আসলে একেবারে, যেহেতু নির্বাচনের মানে দিনক্ষণ খুব বেশি দূরে নাই, সেক্ষেত্রে আমি আসলে নির্বাচনের নিরাপত্তা বিষয়টা নিয়ে অল্প করে আপনার কাছে জেনে তারপরে আমি শরীফুল ইসলাম জনির কাছে যেতে চাই। নিরাপত্তা নিয়ে আপনি কি ভাবছেন? নিরাপত্তার অবস্থা কি? নিরাপত্তা নানা সংকট আছে। কোনো হুমকি আছে? না, হুমকি আছে বলে আমি মনে করি। যেগুলো ঘটছে দুর্ভাগ্যজনক, বাট এই যে আগেও যে ঘটে না, ধরুন এখন প্রচুর লোক কিলিং হচ্ছে, আগেও যে কিলিং হয় না এমন তো না। সুতরাং মূল কথা হচ্ছে
নির্বাচনের কোনো বিকল্প নেই আমাদের হাতে। আপনি যদি দেশটাকে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে চান, আপনার নির্বাচন হতেই হবে। আর ধরুন 15.5 বছরে রক্ত পরীক্ষা করে আওয়ামী লীগারদের চাকরি দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে। তারা তো বিদায় নেয়নি কেউ, তারা তো তাদের একটি সাজানো বাগান হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। এই কষ্ট, এই বেদনা কিন্তু তারা ভুলতে পারেন না। যেমন আমাদের যে বন্ধুরা এখন ভারতে আশ্রয় নিয়েছেন, পালিয়ে গিয়েছেন, তারা কিন্তু এমন একটি ফ্লেভার দেয় যে আমরা কেবল আসলাম, আবার আসলাম, বাট মক্কা বহুদূর। এদেশের মানুষ এবং পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার আর ক্ষমতায় ফিরে আসেনি। হিটলার এসেছেন, মুসোলিনি এসেছেন, কোনো স্বৈরাচার আর ক্ষমতায় ফিরে আসেনি। অবশ্যই সাদ্দাম হোসেন এসেছেন, এরকম কেউ কিন্তু আসেনি। সুতরাং মক্কা বসে দিল্লি বসে যাই ভাবুক, যত কর্মীদের উদ্বুদ্ধ রাখার চেষ্টা করুক, কিন্তু এগুলো কোনো কাজে লাগবে না। তো আমি কথাটা বলে শেষ করি, সাজানো বাগানটা নষ্ট হয়ে গেছে বলে বাংলাদেশে নানা ধরনের ডিস্টার্ব করার চেষ্টা করছে, মানুষ হত্যা করছে। এই যে একজন প্রার্থী আমাদের ওসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে। এই যে যুব দলের মুসাব্বির, স্বেচ্ছাসেবক দলের, তাকে হত্যা করা হয়েছে। এগুলো এর ফাঁকে কিন্তু আরো হত্যাকাণ্ড ঘটে। এগুলোকে আসলে খুব যে একেবারে উদাসীন ভাবে নিয়ে আরো কোনো বিষয় নেই, বিচ্ছিন্ন ঘটনা ভাবার কোনো কারণ নেই, পরিকল্পিতভাবেই হচ্ছে। আমি একটু চলে যেতে চাই মোহাম্মদ শরীফুল ইসলাম জনি, আপনার কাছে নিরাপত্তা ইস্যুটা নিয়ে আসলে আমি একটু আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। কি অবস্থা দেখছেন প্রত্যন্ত এলাকার নিরাপত্তার বিষয়টা, আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখুন, আমি শুরুতেই এখন একটু বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের সেটি কবিতা, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো সুধায় অশ্রু জলে। এখন এই যে দীর্ঘ শোষণ, বঞ্চনা, লুটপাট, বাংলাদেশের মানুষের 2,40,000 কোটি টাকা 16 বছরে এরা পাচার করেছে। উন্নয়ন, আপনার লুটপাটের যে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি, ভাই যেটি বলল যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা এর সাথে জড়িত, তারাও এই যে লুটপাটের সাথে গা ভাসিয়ে এর সাথে তারা যুক্ত হয়েছে। এখন আপনাকে একটু আমি এবং আপনার মাধ্যমে এই দেশবাসীকে একটু বলতে চাই, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বিএনপি, যার বিরুদ্ধে কখনো কোনোদিনও গণহত্যার অভিযোগ নাই। বিএনপি 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচিত হয়ে এই দেশ পরিচালনা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছেন। কখনোই বিএনপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আসেনি। গণহত্যার অভিযোগ বর্তমান জামাত ইসলামের বিরুদ্ধে 71 সালে, এই যে পতিত ফ্যাসিস্ট তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, এবং জাতীয় পার্টি তার বিরুদ্ধেও স্বৈরাচারী তকমা ছাত্র হত্যার অভিযোগ। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার বিরুদ্ধে কখনো গণহত্যার অভিযোগ নাই, সে দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন দীর্ঘ শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিপরীতে যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে যেমনটি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ। অনুরূপভাবে এই যে দীর্ঘ 17 বছর পতিত ফ্যাসিস্ট বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষের অধিকারকে লুণ্ঠন করেছিল, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ দেখতে চায়। বাংলাদেশের মানুষ আর এই ধর্মের নামে দেশকে ভাগাভাগি করবে, ধর্মের দোহাই দিয়ে ভোট চাইবে। এখন তারা বলবে যে তাদের নির্বাচনে প্রার্থীর কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের নামে কোরবানির চেয়ে বড়। তারা এখন বলবে যে এই মুখে বিড়ি টান দিয়ে পূর্বের গুনাহ মাফ হবে, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। যারা এখন বলবে যে জান্নাতের টিকিট পাওয়া যাবে, তারা এখন বলবে যে সূর্য আমাদের জন্য দাঁড়িয়ে যাবে। এই যে বাংলাদেশে যেমন অতীতে যারা মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে, যে বাংলাদেশের জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে, এখন যারা আবার ধর্মের নামে দোহাই দিয়ে, মিথ্যা ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সবকিছু রুখে দিবে এই বাংলাদেশের মানুষ। তাদের মুক্তিযুদ্ধের চেতনা, 90-এর চেতনা, 24-এর চেতনা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী 12 তারিখে তারা ভোট দিবে। 12 ফেব্রুয়ারি তারা ভোটাধিকার দিবে এবং নিরাপত্তার সাথে, পূর্ণ নিরাপত্তার সাথে ভোট দিবে। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান
এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছেন, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের মানুষ সকলেই তাকে সাড়া দিবে। সমর্থন অসংখ্য জানাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শরীফুল ইসলাম জনি এবং ইলিয়াস খান, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আর কাবেল নিবেদিতদের সন্ধ্যা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। ধন্যবাদ।